স্বাগত জানাচ্ছি এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। গরুর দাম বেশি তো আমরা দাম বাড়াইনি, 750 বেচছি। সাধারণত অন্যান্য সময় থেকে এখন মাছের দাম অতিরিক্ত বেশি। মাছ যদি আসে আমরা পাই 10 টাকা কম বেশ কিনতে পারি, মাছ না এলে তো পাইকারি বেশিতে মাছের দাম বেড়ে যাবে। পয়লা বৈশাখ অনুযায়ী আগের চেয়ে 20-50 টাকা বেশ কম, কিন্তু এত বাড়তি না। বৈশাখ ঘিরে বাঙালির রসনার উপাদান ইলিশের দাম চড়া, সরবরাহ সংকট আর ক্রেতা সমাগম দাম বৃদ্ধির মূল কারণ। এদিকে সরবরাহ সংকটের দাম বেড়েছে সবজির, তবে কমেছে মাংসের বাজারের। শহর অঞ্চলে চাকরির জন্য খোঁজাখুঁজি করছে, ওদের একটা এখন অবস্থান হয়েছে, এখানে চাকরি বাকরি করতে পারতেছে। এই যে ব্যবসা বাণিজ্যের জন্য আসতেছে, এটা আমাদের জন্য অনেক সাফল্য। Bangladesh has a lot of opportunities. I think that's what I want. But if whether that's investment friendly or not, that's yet to be seen. Make it easier for entrepreneurs to develop their business. আমরা যে ওয়ান স্টপ একটা সলিউশন হবে, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোন ঘিরে পাল্টে গেছে স্থানীয়দের জীবনযাত্রা, তবে দক্ষ শ্রমিকের অভাব আর কারখানায় পানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা এখন বড় চ্যালেঞ্জ। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো মাছের বাজার প্রসঙ্গ। নববর্ষ উপলক্ষে চট্টগ্রামের বাজারে বেড়েছে মাছের চাহিদা, ফলে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ইলিশ। এদিকে বরিশালের পাইকারি বাজারে প্রতি মণ ইলিশের দাম বেড়েছে 60,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং বরিশালের পোর্ট রোড থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। তবে শুরুতেই ফয়সাল, আপনার কাছে জানতে চাই, আর কয়দিন পরেই তো পহেলা বৈশাখ, সেক্ষেত্রে এর আগে ইলিশ মাছের সরবরাহ কেমন দেখছেন আর দাম দর নিয়েও জানাবেন। যে বাঙালি, সে বাঙালির সাথে ইলিশের সাক্ষাৎটা আসলে সেভাবে হচ্ছে না। বছর জুড়েই ইলিশের সাথে তাদের দেখা সেভাবে হয় না, কারণ ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া। এবং আমরা যদি দেখি যে বাজারে আসলেই আধা কেজি ইলিশের দাম কিন্তু প্রায় 1000 টাকার মতো, যেটি খুচরা পাইকারি বাজার। চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে আমরা দেখছি যে আজকে এই আধা কেজি ইলিশের দাম জিজ্ঞেস করেছি, এখানে তারা বলছেন যে সেটি 900 থেকে 1000 টাকা কেজি প্রতি, অর্থাৎ আধা কেজির আকারের যে ইলিশগুলো আছে। আর 1 কেজির যে ইলিশগুলো আছে সেগুলো কেজি প্রতি বিক্রি হচ্ছে 2000 টাকায়। এবং তারও বাড়তি যে ইলিশ সেগুলো কিন্তু 2300 থেকে 2500 টাকায় পৌঁছে যাচ্ছে, অর্থাৎ হাতের নাগালে নেই বললেই চলে ইলিশ। এবং এটি কিন্তু বছর জুড়েই ইলিশের দামটা মধ্যবিত্তের নাগালের বাইরে। এবং আমরা যেটি জানি যে পহেলা বৈশাখ উপলক্ষে অনেক বাঙালি কিন্তু রসনা বিলাসের জন্য ইলিশের স্বাদ নিতে চান, যেটি আসলে এখন বাজারে এসে যখন যারা দাম জিজ্ঞেস করেন সেই স্বাদ কিন্তু আর নেয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু চলে যায়। এবং আমরা যেটি জিজ্ঞেস করেছিলাম দোকানিদের কাছ থেকে, তারা বলছেন যে ইলিশের যোগান আসলে সেভাবে নেই, তবে গত কয়েকদিন ধরে যোগান কিছুটা বেড়েছে তারা বলছেন, কারণ আগামী 4 দিন পর মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞা সেটি শুরু হবে 15 এপ্রিল থেকে। এবং সেই নিষেধাজ্ঞা শুরু হওয়ার কারণে কিছু মাছ এসেছে, তাজা মাছ, এবং সেই তাজা মাছগুলো আসার ফলে তারা এখানে কিছুটা চাহিদা মেটাতে পারছেন। তবে দাম কিন্তু আসলে বলতে গেলে নাগালের বাইরে, কারণ মাছের দাম এখানে দেখছি যে খুচরা বাজারে আগে, অর্থাৎ যে মাছ ইলিশ মাছ 1500 টাকায় বিক্রি হয়েছিল সেটি কিন্তু 50 থেকে 100 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে আমরা দেখেছি সেটা কিছুটা কম বিক্রি হচ্ছে। যে মাছগুলো এখানে আধা কেজির যে মাছগুলো ধরা যাক যে কেজি প্রতি 900 টাকায় বিক্রি হচ্ছে এই খুচরা বাজারে, সেটি কিন্তু পাইকারি বাজারে আমরা দেখেছি যে 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। এবং চট্টগ্রামের অন্যান্য বাজারেও আসলে একই চিত্র। এটি 2 নম্বর গেটের নগরের একেবারে কেন্দ্রে একটি বাজার, এবং এখানে কিন্তু প্রচুর ভিড় আজকে শুক্রবারে। অনেকে কিন্তু ইলিশ নিচ্ছেন, আবার আমরা দেখছি যে ইলিশ থেকে কিন্তু অন্য মাছের চাহিদাটা বেশি, সামুদ্রিক মাছ। এবং সেই মাছগুলো আসলে এখানে তারা কেনার পর যে কাটাকুটি করতে দেন সেখানে কিন্তু ইলিশের উপস্থিতি সেভাবে নেই, অন্যান্য মাছের উপস্থিতি আছে। এবং আমরা দেখছি যে আসলে অন্যান্য সামুদ্রিক মাছ মানুষ এখন কিনছেন, কারণ আধা কেজির একটি মাছ আসলে কেজি প্রতি 900 টাকায় কেনাটা অনেকের সাধ্যের অতীত। এবং সেটি কিন্তু আসলে পহেলা বৈশাখ উপলক্ষে মানুষ যে আসলে ইলিশ কিনবেন, খুব কম মানুষের আসলে সাধ্য আছে যে ইলিশ কিনবেন। তো সে কারণে আসলে বাঙালির রসনা বিলাসে আসলে ইলিশটা আসলে দিন দিন চলে যাচ্ছে বলেই অনেকে ধারণা করছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজার থেকে সবশেষ।
আমরা শুনছিলাম চট্টগ্রামের খবর। অমিত, ফয়সাল বলছিল যে বাজারে সবচেয়ে ছোট যে মাছ, আধা কেজির মাছও কিন্তু 1000 টাকা গুনতে হচ্ছে আসলে ক্রেতাকে কিনতে হলে। সেক্ষেত্রে বরিশালের বাজারে কি দেখছেন, আর বাজার মনিটরিং এর চোখে পড়েছে কিনা আপনার? একটু জানিয়ে রাখি আপনাকে শুরুতেই যে পহেলা বৈশাখের আর মাত্র 2 দিন, সেই উপলক্ষে আজকে ছুটির দিনে বরিশালের কোট্টট পাইকারি মাছ বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে ইলিশের যে ক্রেতা, তাদের কিন্তু উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সে তুলনায় সরবরাহ বরিশালের বাজারে বেশ কম, যার কারণে দামটাও বেশি। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পহেলা বৈশাখ উপলক্ষে প্রায় 500 মন ইলিশের চাহিদা থাকলেও প্রতিদিন সরবরাহ হচ্ছে 60 থেকে 100 মন পর্যন্ত, যার কারণে দামটা কিন্তু তুলনামূলক বেশি। এবং ছোট আকারের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দাম তুলনামূলক কম থাকলেও গতকালের তুলনায় কিন্তু বড় যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আজকে অনেক রয়েছে। এবং যদি ছোট মাছের কথা বলি, একদম ছোট আকারের যে ইলিশ 4টিতে কিংবা 5টিতে 1 কেজি হয়, সেগুলো 600 থেকে 800 টাকা আজকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে খুচরা বাজারে 1600 থেকে 1650 টাকা, এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো 2400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজি ওজনের ইলিশ 2800 থেকে 3000, 1200 গ্রাম 3200 এবং 1.5 কেজি 3800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এবং পাইকারি বাজারের চিত্র যদি বলি তাহলে প্রায় 400 থেকে 500 গ্রাম ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো 60,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 900 গ্রাম 95 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং 1 কেজি ওজনের যে ইলিশ প্রতি মন প্রায় 1 লাখ টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং 1.5 কেজি ওজনের ইলিশ 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দামটি আর একটু সহনীয় রাখলে তাদের জন্য কেনাকাটায় সুবিধা হতো, এবং ছোট মাছের দাম কিছুটা সহনীয় থাকলেও বড় মাছের যে স্বাদ সেটি তারা গ্রহণ করা থেকে বিরত থাকছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ কিন্তু ইতিমধ্যে চলছে, এবং একটি নিষেধাজ্ঞাও চলছে 31 তারিখ পর্যন্ত, যার কারণে ইলিশের সরবরাহটি কম বলছেন ব্যবসায়ীরা। তবে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি রয়েছে সেটি আমরা খুব একটা লক্ষ্য করতে পারিনি। জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার থেকে কোনো মনিটরিং খুব শীঘ্রই কিন্তু এই মাছ বাজারে করা হয়নি। এটি আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যদি মনিটরিংয়ের মাধ্যমে যদি এই বাজারটি সহনীয় পর্যায়ে আনা যায় তাহলে তাদের পহেলা বৈশাখে যে ইলিশের স্বাদ সেটি আসলে গ্রহণ করতে পারবেন, এবং খুব ভালোভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পারবেন এই পান্তা ইলিশের মাধ্যমে। তো বরিশাল ইলিশের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাছ বাজারের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম এবং বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। দর্শক, এবার আমরা জানবো মাংসের বাজার পরিস্থিতি। এই নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান, এবং সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। তবে শুরুতেই মাজেদের কাছে জানতে চাই, মাজেদ, কেজিতে তো 10 থেকে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, সেক্ষেত্রে মাংসের বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ রোশন, আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে যে ঈদ উল ফিতর গেল সেই সময় কিন্তু যে মাংসের যে বাজার সেটি কিন্তু সরবরাহ যেমন ছিল ক্রেতাও তেমন ছিল। এরপর থেকে কিন্তু মাংসের বাজারে একটু ক্রেতা কমেছে, তবে দামটি সেটি কিন্তু তেমনই রয়েছে। আজকের বাজার যদি আমি বলি, সেখানে গরুর যে মাংস সেটি বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে, আর এখানে যে খাসির মাংস সেটি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। আর ক্রেতা যে ঈদের সময় যেরকম ক্রেতা পেয়েছিল এখানকার ব্যবসায়ীরা তেমন কিন্তু ক্রেতা পাচ্ছে না। তারপরেও কিন্তু ক্রেতা কমতি নাই, কারণ সামনে যে পয়লা বৈশাখ, সে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু কিছু প্রস্তুতি রাখছে এখানকার যে ক্রেতা সাধারণ তারা। আর এখানে যে মুরগির বাজারটা কিন্তু কমেছে। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম কিন্তু 20 টাকা 15 টাকা কমেছে। আজকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, এবং যেটি পাকিস্তানি সেটি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। আর এখানে লেয়ার যে মুরগিটা সেটি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। অর্থাৎ এখানে ব্যবসায়ীরা যেটি জানাচ্ছেন সেটা হলো গত কয়েকদিনের তুলনায় এখানে মুরগির বাজার কিন্তু কমেছে। এখানে সরবরাহ বেশি, এবং যে খামারিরা তারা কিন্তু এই সময় মুরগি উঠাইয়ে দিয়ে নতুন করে আবার যে মুরগি সেটি কিন্তু
সেটি কিন্তু কাজ করছেন, মানে খামারের সে কাজটি করছেন। এইভাবে কিন্তু তারা করছেন। আর মাংসের যে বাজার মাছের যে বাজার, সে বাজারটা কিন্তু আগের মতনই কিন্তু মাছের বাজার রয়েছে। এখানে ছোট বড় ব্যবধানে কিন্তু এখানে দাম ওঠানামা করে। এখানে যে ছোট মাছ, সে মাছগুলো নদীর মাছগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে, কোনো মাছ 1200 টাকা কেজি দরে, এবং রুই কাতলা মৃগেল যে মাছগুলো 1 থেকে 1.5 কেজি এবং 2 কেজি ওজনের, সেই মাছগুলো বিক্রি হচ্ছে 300 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নদীর মাছগুলোর দাম একটু বেশি, বিলের মাছগুলোর দামও একটু বেশি। আর এই মাছ মাংসের বাজার নিয়ে যে ক্রেতা সাধারণ তারা যেটি বলছেন, যে মাছ মাংসের বাজারটা আগের তুলনায় কিছুটা কম হওয়ার কারণে তাদের অনেকটা স্বস্তি ফিরে আসছে, এবং এরকম বাজার থাকলে তাদের খুব একটা অসন্তুষ্টি তারা দেখাচ্ছেন না। মোটামুটি তারা যেটি বলছেন যে বর্তমানে যে বাজার দর, সে বাজার দরটি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল রসুন আমার কাছে বগুড়া থেকে মাংসের দামের এবং মাছের দামের সর্বশেষ। মাংসের বাজার পরিস্থিতি আরো জানতে চাই, আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন যে আপনার সেখানে আপনার বাজারে কি পরিস্থিতি, আর বাজারের ক্রেতা সমাগম কেমন দেখছেন? দেখুন, আমি রয়েছি সিলেটের রিকাবি বাজারে এখানে, এবং বাংলা নববর্ষ কিন্তু আর মাত্র 2 দিন পরেই, এবং নববর্ষকে কেন্দ্র করে এই মুহূর্তে জমজমাট রয়েছে সিলেটের মাংসের বাজার। এর মুহূর্তে একটি স্বস্তির খবরও রয়েছে। স্বস্তির খবরটি হচ্ছে এই রমজান মাসে যে দামটি ছিল 220 থেকে 230 টাকা পর্যন্ত গিয়েছিল ব্রয়লার মুরগের দাম, সেটি কিন্তু আজকে 180 টাকায় বিক্রি হচ্ছে, এবং ঈদের পর থেকে কিন্তু মুরগের দাম অনেকটাই কমতে শুরু করেছে। এর পাশাপাশি যদি আমি আরেকটু জানিয়ে রাখি আপনাকে, সোনালী মোরগ, সেই সোনালী মোরগের দামও কিন্তু আজকে 290 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কিন্তু রমজান মাসে আমরা দেখেছিলাম ঈদের আগে কিন্তু 320 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে, এবং কোনো কোনো জায়গায় আরও বেশি দামে বিক্রি হয়েছিল। এর পাশাপাশি যে কক মোরগ রয়েছে, সেই কক মোরগের দামও কিন্তু আমরা দেখেছিলাম যে বেড়ে গিয়েছিল, 320 থেকে 330 টাকা বিক্রি হয়েছে, কিন্তু এটি আজকের বাজারে 280 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি গরুর মাংসের কথা বলি, সেটি কিন্তু ঈদের আগে 770 780 টাকা এরকম দরেই কিন্তু বিক্রি হয়েছিল, কিন্তু আজকের বাজারে সেটি 750 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 থেকে 30 টাকা কেজিতে গরুর মাংসের দামও কিন্তু কমেছে। এর পাশাপাশি যদি আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি খাসির মাংসের কথা, সেই খাসির মাংসের দামও কিন্তু আজকে অনেকটাই স্থিতিশীল রয়েছে। রমজান মাসে যেমনটি ছিল 1000 থেকে 1050 টাকা, আজকেও সেই তেমন দামেই বিক্রি হচ্ছে, হয়তো কোনো কোনো জায়গায় 20 থেকে 30 টাকা বেশি বা কম হচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু মোটামুটি খাসির মাংসের বাজারও স্থিতিশীল রয়েছে। তবে বেশি স্বস্তি দিচ্ছে কিন্তু নববর্ষের আগে বিশেষ করে মোরগের দোকানগুলো, বিশেষ করে ব্রয়লারের দাম অনেকটাই স্থিতিশীল বা অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সকালে আসার পর থেকে আমরা ক্রেতাদের সন্তুষ্টি শুনেছি। তারা বলছিলেন যে আসলে যেহেতু সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু সেই ব্রয়লার মোরগটাই তারা বেশি পছন্দ করেন বা খেয়ে থাকেন, তাদের জন্য এটা একটা স্বস্তির নিঃশ্বাস যে আজকে দামটা অনেকটাই কমেছে। রসুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাংসের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সিলেট এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। রেলওয়ের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে পাহাড়তলীর ওয়াগন মেরামত কারখানা এবং ডিজেল ওয়ার্কশপ পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন রেল উপদেষ্টা। বিষয়ে জানতে রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ, চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, রেলওয়ে পরিদর্শন শেষে কোনো পরামর্শ দিয়েছেন কিনা উপদেষ্টা, বিস্তারিত জানাবেন। রসন, 2 যুগ আগেও কিন্তু বাংলাদেশ রেলওয়ে ছিল একটি লাভজনক প্রতিষ্ঠান, তবে সময় যত গড়িয়েছে আমরা দেখেছি আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটি লোকসানি প্রতিষ্ঠানের রূপ নেয়। কেন আসলে এই প্রতিষ্ঠানটি লাভজনক থেকে লোকসানি প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, এবং সাম্প্রতিক যে তথ্য অনুযায়ী যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে বর্তমানে যা আয় করে তার চেয়ে 2.5 থেকে 3 গুণ বেশি ব্যয় করছে। আসলে এই আয়ের চেয়ে ব্যয় কোনো বেশি হচ্ছে, সেটি আসলে দেখভাল করার জন্য, পাশাপাশি এই রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে। তারই প্রেক্ষিতে আজ সকালেই রেলওয়ে পূর্বাঞ্চল পরিদর্শনে এসেছেন
রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি সকালেই পাহাড়তলির ওয়াগন এবং কোচ মেরামত কারখানা পরিদর্শন করেন, এরপর ডিজেল ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে ওয়াগন এবং কোচ যদি দেশীয়ভাবে উৎপাদন বাড়ানো যায় সেক্ষেত্রে রেল অনেকটা লোকসান থেকে কমে আসবে এবং লাভজনক প্রতিষ্ঠানে যাবে। পাশাপাশি তিনি আমরা দেখেছি যে রেলওয়ে হাসপাতালও পরিদর্শন করেছেন এবং হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে 100 শয্যার একটি হাসপাতালে মাত্র একজন চিকিৎসক রয়েছেন এবং রোগীদেরও বেহাল অবস্থা। চিকিৎসা না পেয়ে, ইকুইপমেন্ট না থাকায় এখানকার যারা রোগী চিকিৎসা নিতে আসেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ প্রাইভেট হাসপাতালগুলোতে যেতে হচ্ছে। সেখানে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং অন্য হাসপাতালগুলোতে চাপও বাড়ছে। এমন অবস্থায় তিনি বলেছেন যে এই রেলওয়ে হাসপাতালকে ঢেলে সাজানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি হবে। এই চুক্তির মধ্য দিয়ে এই হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে যাতে সব ধরনের রোগীরা এখানে চিকিৎসা নিতে পারেন, এমন ব্যবস্থা নেওয়া হবে। তিনি এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি রেলের পূর্বাঞ্চলের যে কর্মকর্তারা রয়েছেন এবং অংশীজন রয়েছেন তাদের সাথে মত বিনিময় করছেন। রেলকে আসলে কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়, রেলের সার্বিক মান উন্নয়নের বিষয়গুলো নিয়ে মূলত এই মুহূর্তে মত বিনিময় সভা হচ্ছে। সেখানে অংশীজনরা বিভিন্ন অসঙ্গতিগুলো যেমন তুলে ধরছেন এবং পাশাপাশি সম্ভাবনার কথাগুলো তুলে ধরছেন। এমন অবস্থায় বলা যায় যে আজকের যে মত বিনিময় সভা সেটিকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা, একই সাথে যারা রেলের সাথে যুক্ত আছেন সবাই। তো এই ছিল আমার কাছে রেলপথ উপদেষ্টার চট্টগ্রাম সফর, একই সাথে বিভিন্ন কারখানা পরিদর্শনের সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। 7 বছরে 11টি দেশি বিদেশি কারখানা চালু হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোনে। এছাড়া বিনিয়োগ নিশ্চিত করেছে আরও 155টি প্রতিষ্ঠান। শিল্পাঞ্চল ঘিরে এরই মধ্যে পাল্টেছে স্থানীয়দের মানুষের জীবনযাত্রার মান, হাট বাজারের চিত্র। সম্প্রতি এই ইকোনমিক জোন ঘুরেছেন দেশি বিদেশি 60 জন বিনিয়োগকারী। তবে দক্ষ শ্রমিকের অভাব, পানি সংকট আর বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতাকে এখন বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। মিরসরাইয়ে সমুদ্র উপকূল ঘেরা নয়নাভিরাম পরিবেশে প্রায় 30,000 একর জুড়ে দেশের বৃহত্তম এই অর্থনৈতিক অঞ্চল। বিশাল বিশাল কারখানা, নির্মাণ কর্মযজ্ঞ, শ্রমিকদের আনাগোনা আর ভবিষ্যতে সমৃদ্ধ অর্থনীতির হাতছানি। প্রশ্ন হচ্ছে 7 বছরে কতটুকু এগোলো এই অর্থনৈতিক অঞ্চল? কাঙ্ক্ষিত বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, বিনিয়োগকারীদের সন্তুষ্টি কি পেয়েছে আশানুরূপ, নাকি হতাশার বেড়াজাল? বেজা কর্তৃপক্ষ বলছে এশিয়ান পেইন্টস, মেরিকো, নিপ্পন, ম্যাকডোনাল্ড সহ দেশি বিদেশি মোট 11টি কারখানা উৎপাদনে গিয়েছে। তৈরি হচ্ছে আরও 28টি কারখানা। এছাড়া বিনিয়োগ নিশ্চিত করেছে 155টি প্রতিষ্ঠান। আলোচনা চলছে প্রায় $19 বিলিয়ন বিনিয়োগ নিয়ে। সম্প্রতি এই ইকোনমিক জোন পরিদর্শন করেছেন 60 জন বিদেশি বিনিয়োগকারী, যা আগামীতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। তবে কারখানা স্থাপনের পর সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে পানি স্বল্পতা আর দক্ষ শ্রমিকের অভাব। বিদেশি বিনিয়োগকারীরা জোর দিচ্ছেন আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক স্থিতিশীলতা আর আর্থিক সুবিধা নিশ্চিতের উপর। Bangladesh has a lot of opportunities. I think that's what I want to say. But if whether that's investment friendly or not, that's yet to be seen. Because like in order to be investment friendly, you have to see also like whether it's really it's easier. Challenging country, but what I see and what you are doing, what I read in the newspapers, that you are doing your utmost best to make it easier for entrepreneurs to develop their business. আমরা চাই ওয়ান স্টপ একটা সলিউশন হবে, যে আমাদের সকল ধরনের লাইসেন্সিং থেকে শুরু করে সকল ধরনের ব্যুরোক্রেটিক যে ব্যাপারগুলো আছে, মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। বর্তমানে স্বল্প মেয়াদে 2 বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেজা, যেখানে 1500 একর জুড়ে কারখানা স্থাপন ও উৎপাদন নিশ্চিত করতে চায় সরকার। এখানে বিনিয়োগকারীদের এক একজনকে 5 একর থেকে শুরু করে 500 একর পর্যন্ত জায়গা দেয়া সম্ভব হচ্ছে। মিরসরাইয়ের সমুদ্র উপকূলে পড়ে থাকা বিস্তীর্ণ এই ধুধু চরাঞ্চল এখন মানুষের কর্মযজ্ঞে মুখর। যেদিকেই চোখ যায় বিশাল বিশাল কারখানা আর উন্নয়ন কাজ দৃশ্যমান। এরই মধ্যে দেশি বিদেশি 155 জন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ নিশ্চিত করেছেন।
বেজা কর্তৃপক্ষ বলছে এটি চালু হলে এই অঞ্চলে 1.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে, যা পাল্টে দিবে অর্থনীতি আর জীবনযাত্রার চিত্র। এরই মধ্যে এখানকার জমির দাম, ব্যবসার ধরন আর বাজারঘাটে এসেছে ব্যাপক পরিবর্তন। দেশ দেশান্তর থেকে বা বিশ্বের অনেক জায়গা থেকেও আমাদের এখানে মিরসরাইতে ঘুরতে আসতেছে মানুষ, এই যে ব্যবসা বাণিজ্যের জন্য আসতেছে, এটা আমাদের জন্য অনেক সাফল্যের। যারা বেকার ছিল আগে কর্মসংস্থান পায় নাই, শহর অঞ্চলে চাকরির জন্য খোঁজাখুঁজি করছে, ওদের একটা এখন অবস্থান হয়েছে, এখানে চাকরি বাকরি করতে পারতেছে। পর্যায়ক্রমে আগামীতে এখানে প্রায় 2 লক্ষ লোকের কর্মসংস্থানের পথ সুযোগ সৃষ্টি হবে, যেটা এই সরকার খুব গুরুত্ব দিয়ে করছে। শুধু তাই নয়, এর পরবর্তীতে 2 বছর কি কাজ করা হবে সেটা নিয়ে অলরেডি ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। বিশেষ করে আমরা জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপি প্রণয়নের কাজ বেজার থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পানি সংকট ও দক্ষ শ্রমিকের অভাবের কথা স্বীকার করে বেজা বলছে এরই মধ্যে দৈনিক 600 মিলিয়ন লিটার পানি সংগ্রহ প্রকল্পের কাজ চলছে। ইকোনমিক জোনকে ঘিরে মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী এই 3 উপজেলায় 3টি পরিকল্পিত টাউনশিপ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। এতে শ্রমিক সংকট দূর হবে বলে আশা তাদের। এখানে যে পরিমাণ শ্রমিক লাগবে, আমরা যেটা ধারণা করছি যে 15 লক্ষ শ্রমিক লাগবে, এই শ্রমিক এই জায়গা আমরা একবারে ফিড আপ করতে পারবো না। অবশ্যই বাইরে থেকে কিছু ইনফ্লাক্স হবে এখানে, এবং বেশ ভালোই ইনফ্লাক্স হবে, সেগুলোর প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে 3টা টাউনশিপ তৈরি হচ্ছে, একটা মিরসরাই, একটা সীতাকুণ্ড, একটা সোনাগাজী। এই 3টি টাউনশিপ তৈরি হবে। গভর্নমেন্ট অলরেডি তার মাস্টার প্ল্যান তৈরি করেছে। প্রায় 30,000 একরের ইকোনমিক জোনের মধ্যে 7 বছরে 17,500 একর ভূমি শিল্পাঞ্চলের জন্য প্রস্তুত করতে পেরেছে বেজা। সব কারখানা চালু হলে প্রায় 15 লাখ লোকের কর্মসংস্থান হবে এই শিল্পাঞ্চলে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। অনেকটা শখের বশেই ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছেন তরুণীরা। দেশি বিদেশি গ্রাহকের সেবা পৌঁছে দিতে দিনরাত কাজ করছেন তারা। কুমিল্লায় সাধারণ শিক্ষায় পড়াশোনা করেও $1,000 মিলিয়ন এই বাজারে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে উঠছেন তরুণরা। এখানে দক্ষ কর্মী বাড়ালে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিজিটাল মার্কেটিং। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। পড়াশোনার পাশাপাশি উপার্জনের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত বর্ধনশীল এ খাত থেকে কুমিল্লার তরুণরা বছরে আয় করছে প্রায় $30 মিলিয়ন। এ খাতে যুক্ত হয়েছে প্রায় 5,000 কর্মী। কঠোর পরিশ্রম, ধৈর্য আর চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা তরুণদের এ পথে এনে দিচ্ছে সফলতা। কাজের সুযোগ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং ও ইমেল মার্কেটিংয়ে। একটা ট্রেনিং সেন্টার হয়তো আপনাকে ডিজাইনের টুলগুলো শিখিয়ে দিবে, বা ডিজাইনের যে আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে ইংলিশ কমিউনিকেশন, এটা তো আর কোনো ট্রেনিং সেন্টার আপনাকে শেখানো সম্ভব না। এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে করতে ট্রাই করলে হবে আশা করি। আমরা যদি এটাকে গ্লোবালি আরও বেশি প্রমোট করতে পারতাম, আমরা হয়তো বা একটা মেজর একটা পরিমাণ হচ্ছে হয়তো বা আমরা এখান থেকে আমাদের হ্যান্ডিক্রাফট যে ইন্ডাস্ট্রি আছে ওই কুটির শিল্প থেকে আমরা তুলে আনতে পারতাম। গতানুগতিক যা শিখিয়ে ছেড়ে দেওয়া, এরকম না করে যদি একদম প্রফেশনালি ট্রেনিং দিয়ে মার্কেট প্লেসে যদি ওদেরকে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের দেশ ভালো করবে। বিটিআরসির তথ্যানুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,28 লাখ। দ্রুত বিকাশমান এই শিল্প বছরে 20% করে বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক পর্যায়ের নারীরাও। সেশন ওয়াইজ ট্রেনিং দিল, দেন হচ্ছে একটা বাজেট ওনাদেরকে যদি দিয়ে দেয়, সিস্টেম করা যেত, তাহলে মেয়েরাও একটা ইয়া পেত যে না এটা সরকার অনুমোদিত, এটা ট্রাস্টেবল, ইভেন তার ফ্যামিলিও তখন তাকে অ্যালো করবে। যারা পড়ালেখা কমপ্লিট করছে, বাসা বা ফ্যামিলির জন্য জব করতে পারে না, অনলাইনে বিশেষ করে আপনার এফ-কমার্স এটা আমাদের বোনদের জন্য একটা অফুরন্ত সম্ভাবনা হতে পারে। 2025 সালের মধ্যে বাংলাদেশের ই-কমার্স খাতের বাজার $3 বিলিয়ন পৌঁছাবে। প্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আহরণের সম্ভাবনা কাজে লাগাতে ডাটা সায়েন্স নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। একই সঙ্গে পরামর্শ দেন তরুণদের আগ্রহী করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও তদারকি বাড়ানোর। গার্মেন্টসের মতোই ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরটা, তো এই দিক দিয়েও যদি আমরা একটা ইনস্টিটিউট করতে পারি এবং সেই ইনস্টিটিউটে আমরা টেকনোলজিক্যাল যদি সাউন্ড, ভালো ভালো শিক্ষক
নিয়োগ দিয়ে আমরা ওখানে যদি স্টুডেন্টদেরকে পড়াশোনা করাই অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিং কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামসের মাধ্যমে কিছু ট্রেনিং সিস্টেম যদি চালু করতে পারি আমাদের বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। যদি এনে কষ্ট করেন, যদি প্যাশন থাকে, যদি ডিসিপ্লিনে মধ্যে থাকেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি বেকার থাকতে হবে না। আপনি নর্মাল জব অফলাইনে যে পরিমাণ ইনকাম করবেন এই সেক্টরে এর থেকে কয়েক গুণ ইনকাম করা সম্ভব। প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিক স্কিল বাড়ানো গেলে দেশের সবচেয়ে বড় শিল্প খাত হিসেবে পরিণত হবে ডিজিটাল মার্কেটিং, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দেশের বিভিন্ন অঞ্চলের গাছে গাছে আমের গুটি ছোট বড় আকৃতিও পেয়েছে, তবে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ব্যতিক্রমও চোখে পড়ে। শাখায় শাখায় ঝুলছে বড় বড় আম। 12 মাস এই আম পাওয়া যায় বলে বাজারে কদরও বেশি। কাটিমন জাতের এই আম প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। মৌসুমী আম আসতে এখনো দেরি, তবে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু বাগানে ঝুলছে 12 মাসি আম। ইউটিউব দেখে অকালের আম চাষে উদ্বুদ্ধ হন গোমস্তাপুর উপজেলার এক কৃষক। পার্শ্ববর্তী উপজেলা নাচলের এলাইপুর এলাকায় লিজ নিয়ে 20 বিঘা জমিতে করেন 12 মাসি আমের বাগান। ফলনও হয়েছে ভালো। শাখায় শাখায় ঝুলছে অসময়ের আম। হাটবাজার সহ বিক্রি করেন অনলাইনেও। তার মতে জেলার অনেকে করছেন 12 মাসি এই কাটিমন আমের বাগান। স্থানীয় বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। কাটিং আপনার প্রুনিং করার পরে সার পানি দিয়ে স্প্রে করার পরে 2 মাস পরে মুকুল আসে। এবছরে আশা করছি আপনার কি 10-12 লক্ষ টাকা খরচ হবে, 20 থেকে 25 লক্ষ টাকার আম হারভেস্ট করা হবে। কাটিমন আমের বেশিরভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। বাগান থেকেও আম কিনে নিয়ে যান দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নানা কাজে কর্মসংস্থান হচ্ছে স্থানীয় শ্রমিকদের। এই আমটা মানুষ খেয়ে অনেক সুস্বাদু এবং ভালো মনে করেছে। সেই ক্ষেত্রে আমরা এই অনলাইনে বিজনেসটা করে আমরা ব্যাপক লাভবান হচ্ছি। আমগুলো আমরা কিনি 300 থেকে 350 টাকা কেজি এবং বিক্রি করি 400 থেকে 450 টাকা কেজি। এখানে আমরা 12 মাস কাজ করি, কাজ করে যে টাকা পাই এতে আমাদের সংসার চলে। অসময়ে আম উৎপাদন বাড়াতে বাগানীদের উদ্বুদ্ধ করছে জেলার কৃষি বিভাগ। দেয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। বিভিন্ন প্রকল্প রয়েছে আমাদের, বিশেষ করে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আমরা টপ ওয়ার্কিং বা নতুন বাগান স্থাপন এই সহায়তাগুলো দিয়ে কিন্তু আমরা নতুন নতুন কাটিমন জাতের বাগান করছি। কৃষকদের কাছে আমাদের পরামর্শ থাকবে, কোনো বাগানে যদি রোগ এবং পোকামাকড়ের আক্রমণ দেখা দেয় তাহলে দ্রুত যাতে আমাদের সাথে যোগাযোগ করে এবং পার্শ্ববর্তী কৃষি কর্মকর্তা যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করে যাতে ব্যবস্থা নেন, তাহলে এটা সম্প্রসারণটা ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে 37,604 হেক্টর জমিতে মৌসুমী আমের বাগান রয়েছে। এর বাইরে 1,792 হেক্টর জমিতে রয়েছে 12 মাসি কাটিমন আমের বাগান। সুরাইয়া আক্তার, এখন। ময়মনসিংহের গফরগাঁওয়ের বিএনপি নেতা সুজন এবং ছাত্রদলের 2 নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা আসাদুজ্জামান সুজনের অবস্থা এখন আশঙ্কাজনক। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন, ছাত্রদলের সহ সভাপতি এম রহমান সফল এবং ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন স্বপ্নিলের ওপর অতর্কিত হামলা চালায় একই এলাকার বহিষ্কৃত বিএনপি নেতা কবির সরকার এবং তার সহযোগীরা। এই সময় ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের। আহতদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেলে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই বিএনপি নেতা সুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। বৃহস্পতিবার উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বুধুরিয়া গ্রামের সাইফুল ইসলাম ও লাল চানের পাশাপাশি জমি আছে। সকালে সাইফুলকে নিজের অংশের জমি বেড়া দিতে বলেন লাল চান, তবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ সাইফুলের বাড়িতে হামলা চালায় লালচান এবং তার লোকজন। এতে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম নামে একজন নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও 10 জন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও একজন। এই ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরত জামানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে আশুলিয়া থানার ওসি তদন্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, শিশু আইনের 70 ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন এবং অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। এর আগে গেল বুধবার রাতে ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় শিশু আইনে মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরত জামান। গরম এবং আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডের রোগী সব থেকে বেশি। এ বিষয়ে বিস্তারিত জানতে 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদের ভোগান্তিতে পড়েছেন এমন কোনো অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রৌশন, ভোগান্তির যে বিষয়টি আপনি বললেন, যদি বলি যে হাসপাতালে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে অবস্থান করছি, বেশ কয়েকটি জিনিসের আসলে সংকট রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ, যেহেতু সবচাইতে বেশি রোগী এই গরম এবং আবহাওয়া পরিবর্তনের প্রভাবে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে, সেখানে কিন্তু আসলে যে দুটি অ্যান্টিবায়োটিক ঔষধের সংকট রয়েছে। আমি যদি বলি যে মেট্রোনিডাজল, যেটি ডায়রিয়া ওয়ার্ডে ডায়রিয়াজনিত এবং আমাশয় রোগীদের জন্য প্রয়োজন, সেটির সংকট দেখা দিয়েছে। সেই সাথে সেফটাজিডিম শিশুদের জন্য ব্যবহৃত হয়, যে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ বালাই রয়েছে, নিউমোনিয়া, কমন কোল্ড কিংবা কফের মতো যে রোগগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু প্রয়োজন হয় এই অ্যান্টিবায়োটিকটা। এছাড়াও এখানে আসলে ক্যানোলা যে সেটটি রয়েছে, সেটার সংকট রয়েছে, স্যালাইন সেটের সংকট রয়েছে। সব মিলিয়ে যে সংকটটি তৈরি হয়েছে, সেটার কারণে কিন্তু কিছুটা ভোগান্তিতে আসলে রোগী এবং স্বজনদের কিন্তু পড়তে হচ্ছে। আমি যদি একটু বলি যে গত কয়েকদিন যাবৎ কিন্তু তীব্র তাপদাহ চলছে কিশোরগঞ্জে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু গতকালকেও 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তার প্রভাব কিন্তু পড়েছে হাসপাতালগুলোতে এবং রোগীদের চাপ কিন্তু বাড়ছে। আমি যদি একটু ডায়রিয়া ওয়ার্ডের কথা বলি, ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু 15টি আসলে বেড রয়েছে। সেখানে এই মুহূর্তে কিন্তু 23 জন রোগী চিকিৎসা নিচ্ছে ভর্তি হয়ে, যার মধ্যে 15 জনই কিন্তু শিশু। এছাড়া সবচাইতে বেশি রোগী যেখানে পাওয়া গেছে, সেটি হচ্ছে শিশু ওয়ার্ড, যেখানে আসলে ওই 15টি বেডের বিপরীতে কিন্তু 41 জন রোগী আসলে এখানে চিকিৎসা নিচ্ছে, যার ফলে একটা বেডে 2 থেকে 3 জন রোগী কিন্তু আসলে তারা চিকিৎসা নিচ্ছে। এই কারণেও কিন্তু কিছুটা আসলে ভোগান্তি হচ্ছে। তবে এখানকার যে চিকিৎসক যারা রয়েছেন, তাদের সঙ্গে যে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি আসলে বলছে যে যে গরমের যে একটা প্রভাব রয়েছে এবং পাশাপাশি যে আবহাওয়া পরিবর্তন, সেই কারণে আসলে শিশুদেরকে বেশ সতর্কভাবেই রাখা উচিত, যার ফলে কিন্তু আসলে তাদেরকে শিশুদের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি। এছাড়াও বয়স্ক বেশ কয়েকজন রোগীকে আমরা দেখেছি যে যারা হাসপাতালে ভর্তি হয়ে আসলে চিকিৎসা নিচ্ছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ, এখানকার যে সেবিকা যারা রয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছিল। তারা বলছে যে আসলে তাদের যে সেবিকার সংখ্যা, সেটিও কিন্তু তুলনামূলক, যেহেতু হাসপাতালে যখন চাপ বেড়ে যায় তখন কিন্তু তুলনামূলক কিছুটা কম থাকে, যার ফলে আসলে তাদেরও চিকিৎসা সেবা দিতে কিছুটা আসলে ব্যাক পেতে হয়। সব মিলিয়ে যদি বলি যে হঠাৎ করেই যে আসলে গরমের তীব্রতা বেড়েছে, পাশাপাশি যে আবহাওয়ার যে একটা পরিবর্তন আসছে, সেই আবহাওয়ার পরিবর্তনের যে প্রভাবটা, সেটাতে কিন্তু আসলে রোগীদের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। সেই রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিতে আসলে কিছুটা চাপও বাড়ছে এবং চিকিৎসকদের এবং সেবিকাদের কিন্তু কিছুটা ব্যাক পোহাতে হচ্ছে। আর যে সংকটটি তৈরি হয়েছে, সেটির ব্যাপারে আসলে কর্তৃপক্ষ বা চিকিৎসকরা যে বিষয়টি বলছে যে হঠাৎ করে আসলে রোগীদের চাপ বেড়ে যাওয়ার কারণে যে অ্যান্টিবায়োটিক ঔষধগুলো রয়েছে, সেগুলোর একটা চাপ পড়েছে। এখন তারা যোগাযোগ করেছে, কিন্তু এগুলোর আসলে কেন্দ্রীয়ভাবে সাপ্লাই না থাকার কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত ওই ওষুধগুলো পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। আবহাওয়া পরিবর্তনের কারণে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস। বর্ষবরণকে ঘিরে পাহাড়ে চলছে সাংরাই উৎসবের শেষ সময়ের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই সাংরাই উৎসব পালন করে থাকেন।
উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ তরুণীরা। বান্দরবান থেকে রিজভির হাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পার্বত্যাঞ্চলের বাসিন্দা মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। তারই প্রেক্ষিতে মারমা পল্লীগুলো এখন নানা আয়োজনে ব্যস্ত। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবকে ঘিরে মারমা তরুণ তরুণীদের মধ্যে বইছে আনন্দের আবহ। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনে আরো প্রস্তুতি চলবে। আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের সাংগ্রাইটা কখন হবে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করবো। জ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত সবাই মিলে কেনাকাটার যে আনন্দ সেটা আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। সাংগ্রাইকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কতগুলো বেশি চলে আমাদের সাংগ্রাইয়ের জন্য আর কি, আর টুকটাক আমাদের 3 পিসও চলে। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা মানে বুম পড়ে গেছে বেশি। উৎসবের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। আর উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখে র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি আমাদের এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়। আগামী 12 থেকে 18 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবেন মারমারা। এখন বান্দরবান। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকত, কক্সবাজার এবং কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের সমাগম। এরই মধ্যে বুকিং হয়েছে হোটেল মোটেলের 50 থেকে 70% রুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। তবে শুরুতেই মন্তোষ, আপনার কাছে জানতে চাই, কক্সবাজারে বর্তমানে পর্যটক সমাগম কেমন দেখছেন আর ব্যবসা বাণিজ্য কতটা জমে উঠেছে? রোশন, সকাল থেকে বৃষ্টিস্নাত একটি পরিবেশ কক্সবাজারে বিরাজ করছে। মূলত গতকাল রাত থেকে এখানে যে আবহাওয়া সেটি কিছুটা পরিবর্তিত হতে শুরু করেছে এবং কিছুটা সাগর উত্তালও রয়েছে এবং এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখছি যে সৈকত জুড়ে আসলে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে। বলা যায় কক্সবাজারে পর্যটকের ঢল ছুটির দিন হিসেবে যে ঢলটি থাকে সেটি আজকেও রয়েছে এবং আজকে 60% বেশি কক্ষ এখানে বুকিং রয়েছে বলে হোটেল মালিকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে আছি সুগন্ধা পয়েন্টে। এখানে সুগন্ধা পয়েন্ট ছাড়াও যে সৈকতের অন্যান্য পয়েন্ট রয়েছে, লাবণী রয়েছে, কলাতলি সৈকত রয়েছে, এইসব পয়েন্টে কিন্তু আমরা দেখছি যে উপচে পড়া ভিড় আসলে বলা যায়। প্রচুর মানুষের উপস্থিতি যেহেতু রয়েছে, এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা এখানে হোটেল মোটেল জোনের যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবখানে একটা চাঙা ভাব কিন্তু রয়েছে। বিশেষ করে ঈদের আগে রমজান মাসে একটি খরা কক্সবাজারের উপর গিয়েছে, সেটি মূলত ঈদের পরদিন থেকে আবারও কাটিয়ে উঠতে শুরু করেছেন ব্যবসায়ীরা এবং এখন পর্যন্ত আসলে কক্সবাজারে পর্যটকদের আসার যে প্রবণতা সেটি আছে এবং পর্যটকের ভালোই আসলে যে উপস্থিতি আছে এটির কারণে ব্যবসায়ীরা খুশি। আমরা এখানে যারা সৈকত কেন্দ্রিক যারা ফটোগ্রাফার রয়েছেন কিংবা ভ্রাম্যমাণ হকার রয়েছেন, এখানে ছাতা ব্যবসায়ী রয়েছেন এবং সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু মানুষের উপস্থিতি আছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন এবং নানা বয়সী মানুষ যেহেতু এখানে মুখর রয়েছে, তারা কিন্তু কেনাকাটাও করছেন। কক্সবাজারের বিভিন্ন পণ্য কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এখানে। বিশেষ করে যে পর্যটন পণ্যগুলো রয়েছে, বিশেষ করে এখানে শুটকি রয়েছে, বার্মিস মিয়ানমার থেকে আনা বার্মিস আচারগুলো রয়েছে, এইসব জিনিসের কিন্তু চাহিদা পর্যটকদের কাছে রয়েছে এবং সেই সব জিনিসের বেচা কেন স্বাভাবিকভাবে বেড়েছে পর্যটকের উপস্থিতি বেশি থাকার কারণে। এখানে আজকের যে পরিবেশ, আবহাওয়া যেহেতু পরিবর্তিত হয়েছে, সমুদ্র যেহেতু উত্তাল রয়েছে, এখানে সৈকতের 3টি পয়েন্টে এখানে লাইফগার্ড সদস্যরা বাড়তি নজরদারি করছেন এবং গভীর সাগরে যাতে পর্যটকরা না নামেন, নিরাপদ দূরত্বে থেকে যাতে সমুদ্র স্নানটা তারা সেরে নেন সেটি নিশ্চিত করতে লাইফগার্ড সদস্যদের পক্ষ থেকে মাইকিং করেও সতর্ক করা হচ্ছে। এর বাইরে জেলা প্রশাসনের যে
বিচ কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে সক্রিয় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারাও পর্যটকদের নির্বিঘ্ন ঘোরাফেরা নিশ্চিত করতে কাজ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রোশন, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। আমরা এতক্ষণ জানছিলাম কক্সবাজারের সবশেষ খবর। এবার একটু জানতে চাই কুয়াকাটার, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, একই তো সাপ্তাহিক ছুটি, এরপর 3 দিন পরে আবার পহেলা বৈশাখ, হোটেল মোটেল বুকিংয়ে কোনো ছাড় দিয়েছে কিনা হোটেল কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। আজ সকাল থেকেই কিন্তু পর্যটকের আগমন ঘটে এই কুয়াকাটা সৈকতে। আপনাকে আরো জানিয়ে রাখি, এখন কিন্তু পূর্ণিমার প্রভাব এবং বঙ্গোপসাগর রয়েছে। আজ সকাল থেকেই কিন্তু পর্যটকের আগমন ঘটে এই কুয়াকাটা সৈকতে। আপনাকে আরো জানিয়ে রাখি, এখন কিন্তু পূর্ণিমার প্রভাব এবং বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাতাস সাগর উত্তাল রয়েছে। উত্তাল সাগরের ঢেউয়ের হোটেলে প্রায় 30 থেকে 40% হোটেলের অগ্রিম বুকিং এবং ছাড় দিয়েছেন, এমনটি বলেছে, নিশ্চিত করেছে আমাদের। এছাড়া যে ছোট ছোট যে হোটেল রয়েছে তারাও তাদের সাধ্যমতো এই পহেলা বৈশাখ উপলক্ষে ছাড় দিচ্ছেন, এমনটি নিশ্চিত করেছে এখানকার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। এছাড়া যে এখানকার যে অন্যান্য যে ব্যবসা বাণিজ্য রয়েছে, সকল ব্যবসা বাণিজ্য কিন্তু জমে উঠেছে পর্যটকদের কেনাকাটায়। তো এক কথা বলা যায় যে গত 1 মাস রমজান উপলক্ষে যে ব্যবসায় মন্দা ছিল, সেই মন্দা কাটিয়ে এখন কিন্তু ব্যবসায়ীরা তারা ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে, এমনকি তারা বলেছেন আমাদেরকে। এছাড়া এখানকার যে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক যারা এখানে এসেছেন, তারা যে কুয়াকাটার যে প্রাকৃতিক সৌন্দর্য, একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় সূর্য অস্ত এবং এখানকার যে বন বনানী, সে সকল বন বনানীর সৌন্দর্য এবং এখানকার নদীর যে মোহনা এবং গভীর সমুদ্রে জেগে ওঠা চর বিজয়, সে সকল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্যই তারা পর্যটকরা এবং এখানকার যে রাখাইনদের ইতিহাস ঐতিহ্যের যে ধারক রাখাইন বৌদ্ধ বিহার এবং মন্দির এবং এখানকার যে কুয়া, সেই কুয়াও কিন্তু তারা পরিদর্শন করছেন। এবং এখানে যে 250 বছর রাখাইনদের ইতিহাস ঐতিহ্যের যে ধারক রাখাইন বৌদ্ধ বিহার এবং মন্দির এবং এখানকার যে কুয়া, সেই কুয়াও কিন্তু তারা পরিদর্শন করছেন। এবং এখানে যে 250 বছর আগে যে পালতোলা জাহাজে রাখাইনরা এখানে এসেছেন এবং গোড়াপত্তন গড়েছেন, তাদের সেই পালতোলা নৌকাও দেখছেন। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র নগরী জমে উঠেছে পর্যটকদের পদচারণা। এই ছিল আমার কাছে সবশেষ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার এবং কুয়াকাটার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।